ফেসিবাদ এই দেশ থেকে বিদায় হওয়ার পরে আমরা নির্বাচন করব, যার যার মার্কা নিয়ে নির্বাচন করব, যার যার দল নিয়ে নির্বাচন করব, জনগণ যাকে যেখান থেকে পছন্দ করে নির্বাচিত প্রতিনিধি হিসেবে তারা পাঠাবে। কিন্তু আমরা এই দেশে একটা ঐক্যবদ্ধ অবস্থানে থাকা দরকার ছিল, নির্বাচনের ব্যাপারে, সংস্কারের ব্যাপারে, আইন কানুনের ব্যাপারে, বিধানের ব্যাপারে, এই সমস্ত বিষয়ে আমরা একটা ঐক্যে আসা দরকার ছিল। এর মধ্যে যদি মনে করেন যে আমার মনে একটা চাইলো, আমি একটা দাবি করলাম, সেই দাবিটা নিয়ে আমি আন্দোলনের মধ্যে নেমে গেলাম, একটা ডিভাইড সৃষ্টি করে দিলাম, এটা আমার মনে হয় জনগণের কেমন মনে হয়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। হুজুর, দীর্ঘদিন পর আপনাকে আমরা পেয়েছি। আপনি হুজুর কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আমরা চেঞ্জ টিভির দর্শক তো আপনার অনেক ভক্ত, অনেক আপনার আগে আপনার অনেক সাক্ষাৎকার আমরা নিয়েছি। ধন্যবাদ সবাইকে। অনেক কথা আপনি আমাদের সাথে বলেছেন। তো আমরা আপনার কাছে ছোট করে কয়েকটি বিষয় জানতে চাই। সেটা হলো যে এই আগামী নির্বাচন কি পিআর পদ্ধতিতেই হবে? অনেক রাজনৈতিক দল দেখছি যে এখন পিআরের পক্ষে বলছেন যে যাতে নতুন করে কেউ ফেসিবাদী হয়ে না ওঠে সেজন্য আমরা পিআরের পক্ষে। মাহমুদুর রহমান মান্না বলেছেন, বা এরকম একটা কথা আমরা সামাজিক যোগাযোগের মাধ্যমে দেখেছি। তো আপনি হুজুর কি মনে করেন যে আসলে কি পিআর হলে ভালো হবে দেশের জন্য, নাকি আগের অবস্থায় আগে যেভাবে হতো নির্বাচন ওইভাবে হলেই ভালো হবে? এই বিষয়টা আমি আমার মতো করে বলবো। জি জি। রাজনৈতিক চিন্তাধারায় এক একজনের এক এক রকম মতামত থাকতে পারে। দেশের যে বর্তমান পরিস্থিতি, আমাদের দেশের একটা বিশাল অংশ যারা গত 15 বছর থেকে নিয়ে, গত 15 বছর আগে যার বয়স ছিল 18, জি, তার বয়স তো এখন হয়ে গেছে 30-35। এই যে একটা প্রজন্ম, এই প্রজন্ম দীর্ঘদিন কিন্তু ভোট দিতে পারে না। জি। আর ভোট কিন্তু শুধু ভোট দেওয়া না, তার পছন্দের প্রার্থী বা সে যাকে সমর্থন করে তার পক্ষে কিছু কাজ করা, কিছু স্লোগান দেওয়া, কিছু মিছিল করা, এটা মানুষের একটা চাহিদা। এটা গত 15 বছর হয়নি। দিনের ভোট রাতে হয়েছে, ভোটবিহীন প্রার্থী ফাঁস ঘোষণা করা হয়েছে। এখন সামনে একবারে তৃণমূল পর্যায়ে গ্রামগঞ্জের কৃষক, শ্রমিক, জেলে, তাঁতি সবাই কিন্তু নির্বাচন চায়। জি। এবং সবাই ভাবতেছে যে ইলেকশন সামনে একটা হবে। এই অবস্থায় পিআর পদ্ধতিটা আমাদের কর্মীদের জন্য, আমাদের ভোটারদের জন্য এটা একটা নতুন পদ্ধতি। এই পদ্ধতি জনগণ এটা বুঝে নাই, বুঝতে সময় লাগবে। এখন এই যেমন কি একটা মেশিনের দ্বারা যে ভোট করার ইভিএম মেশিন, এটা কিন্তু আমাদের দেশের লোকেরা বুঝে নাই। পেপার পত্রিকায় মিডিয়াতে দেখছি যে যাই হোক অনেক সমস্যা হয়েছে, যেহেতু নতুন ছিল। এটাও আমার কাছে মনে হয় যে নতুন পদ্ধতি। যারা দাবি করতেছেন তাদের দাবিটাকে আমি ফেলে দিচ্ছি না। আপনাদের দাবিটা যদি যৌক্তিক দাবি হয়ে থাকে তো সেটা, এই নির্বাচনটা হয়ে যাক, দেশ একটা স্থিতিশীল অবস্থায় আসুক, সংসদ আছে, সংসদের প্রয়োজনে বিল পাস হবে, ওখান থেকে সিদ্ধান্ত হবে। পরবর্তীতে আমরা যদি সেটা দেশের জন্য কল্যাণ হয়, আমরা তো দেশের কল্যাণের জন্যই রাজনীতি করি, দেশের জন্য কল্যাণ হলে আমরা সেটা করব। কিন্তু বর্তমান পিআর পদ্ধতিতে যেমন আমি আমার এলাকায় আমি নির্বাচন করব। এখন মনে করেন যে আমি এবং আমার মতো আরও এরকম অনেক লোকজন আছে যারা এলাকায় মানুষের কাছে পরিচিত। এই এলাকার মধ্যে সে বিভিন্ন খেদমত করছে, মানুষের দুয়ারে দুয়ারে গেছে, মানুষ তাকে ভালোবাসেন, মানুষকে সে ভালোবাসা দিচ্ছে। এখন ওই এলাকার মানুষ কিন্তু লোক দেখে ভোট দেবে। জি, নিশ্চয়ই। জনপ্রতিনিধিরা লোক দেখেই করতে চায়। আমরা দীর্ঘদিন যাবত যেটা দেখেছি, আপনি মনে করেন যে এক জায়গার মধ্যে একজন প্রার্থী কোনো এক দলের থেকে সেখানে সিলেকশন করা হলো যে উনি নির্বাচন করবেন, একটা হইল দলীয় সাপোর্ট, আরেকটা হইল কিছু লোকজনের সাপোর্ট সে পাবে তার ব্যক্তি হিসাবে, ব্যক্তিতেই। পিআর পদ্ধতিতে সেই সিস্টেমটা নাই। আপনার মার্কা থাকবে, দলের পরিচয় থাকবে, আপনি দলকে ভোট দিবেন, এরপরে দল যা ভোট পাইলো পার্সেন্টেজ অনুযায়ী হিসাব হবে। এইটা আমাদের দেশে এটা চলবে না বললে আমার মতামত। কারণ 300 আসনে মানুষ যাদেরকে ভোট দিবে তার পছন্দের প্রার্থীকে দেখে ভোট দিবে। আমি আমার এলাকার থেকে নির্বাচিত প্রতিনিধি হব, এমপি হব। কিন্তু এখন মনে করেন যে আমার দল যদি নির্বাচন কইরা আমরা ভোটের পার্সেন্টেজে আমরা 50 জন এমপি পাবো মনে করেন, কিংবা কোনো দল 20 জন পাইলো, 5 জন পাইলো, 5 জন এমপি কে হবে?
দলীয় বিবেচনায় দলের যারা সিনিয়র জি জি তারা হবে। এখন আমার এলাকার লোকজনকে ভোট দিল, ভোটটা তো আমাকে দেখে দিছিল, আমি সেখানে হইতে পারলাম না। মানে অনেক ধরনের হয়তো আমি বিষয়টা মানে যতটুকু আমি বুঝি এতটুকু বুঝাইতে পারতেছি এর বিষয়। জি জি শেষ কথা হইল, পিয়ার পদ্ধতিতে নির্বাচন চাচ্ছে কারা? আমার দৃষ্টিতে আমি যতটুকু দেখতেছি কয়েকটা দল, মুষ্টিমেয় কয়েকটা দল। সুতরাং এই কয়েকটা দলের সাপোর্টেই তো একটা ফয়সালা হবে না। জি আমার যেটা মানে মূল কথা সেটা হইল যে ফেসিবাদ এই দেশ থেকে বিদায় হওয়ার পরে আমরা নির্বাচন করব, যার যার মার্কা নিয়ে নির্বাচন করব, যার যার দল নিয়ে নির্বাচন করব, জনগণ যাকে যেখান থেকে পছন্দ করে নির্বাচিত প্রতিনিধি হিসেবে তারা পাঠাবে। কিন্তু আমরা এই দেশে একটা ঐক্যবদ্ধ অবস্থানে থাকা দরকার ছিল, নির্বাচনের ব্যাপারে, সংস্কারের ব্যাপারে, আইন কানুনের ব্যাপারে, বিধানের ব্যাপারে, এই সমস্ত বিষয়ে আমরা একটা ঐক্যে আসা দরকার ছিল। এর মধ্যে যদি মনে করেন যে আমার মনে একটা চাইলো, আমি একটা দাবি করলাম, সেই দাবিটা নিয়ে আমি আন্দোলনের মধ্যে নেমে গেলাম, একটা ডিভাইড সৃষ্টি করে দিলাম, এটা আমার মনে হয় জনগণের কাম্য না। পহেলা জানুয়ারি 2025 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changetv.press 6 বছর পেরিয়ে পা রাখল গর্বিত আমি অত্যন্ত আনন্দিত হলাম যে চেঞ্জ টিভি আগামী কয়েকদিনের মধ্যেই 6 বছর পূর্ণ করবে। আর হাঁটি হাঁটি পা পা করে চলা শুরু করে এখন সে বেশ দৌড়াদৌড়ি করছে বলা যেতে পারে। ও নামটাও অত্যন্ত বলবো যে সিগনিফিক্যান্ট, যে চেঞ্জ, এই গণঅভ্যুত্থান কিন্তু চেঞ্জ চেয়েছে। সেই হিসেবে তোমার টেলিভিশনের, তোমার এই চ্যানেলের নামের একটা যথেষ্ট মিল পাওয়া যায়। আমার প্রত্যাশা যে এই গণঅভ্যুত্থানের যে প্রত্যাশা, যে আশা আকাঙ্ক্ষা, চেঞ্জ টিভি সেটিকে এগিয়ে নিয়ে যাবে। তোমাকে শুভেচ্ছা। চেঞ্জ টিভি যারা সম্পৃক্ত আছেন, যারা কর্মী আছেন, সামনে পেছনে সকলকে আমার শুভেচ্ছা। changetv.press এক ফোঁটা হলুদও নেই। অনলাইন টিভি চ্যানেল চেঞ্জ টিভি 6 বছর ধরে ওনারা কাজ করে যাচ্ছেন। ইতিমধ্যে জনগণের হৃদয়ে স্থান করে নিয়েছেন। প্রায় 22 লাখ সাবস্ক্রাইবার আছে। আর যে কোনো অনুষ্ঠান 10 লাখের মতো মানুষ এটা প্রতিদিন মানুষ দেখে থাকে। আমিও এই চ্যানেল নিয়মিত দেখি। তো চেঞ্জ টিভির পক্ষে আমির মোমিনুল মানিক সাহেবের উপস্থাপনা, প্রশ্নের ধরন, এগুলো জনগণ দেখতে চায়, শুনতে চায়। আমি চেঞ্জ টিভির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি। changetv.press এক ফোঁটা হলুদও নেই। চেঞ্জ টিভি, তো আমি তাদেরকে আমার অসংখ্য শুভেচ্ছা জানাচ্ছি, কারণ তারা যে ভূমিকা রেখেছে এই সময়, একটা কঠিন সময় ছিল, সেটাতে যেমন ভূমিকা রেখেছে, এমনকি 5ই আগস্টের পরে নতুন বাংলাদেশেও তারা তাদের সেই তীক্ষ্ণ একটা সমালোচনামূলক এবং যেটাকে আমি গঠনমূলক বলব সেরকম একটা ভূমিকা রাখছেন। তো সেক্ষেত্রে আমরা মনে করি যে এই ভূমিকা আমাদের দরকার, আমরা চাই এটা থাকুক এবং আরো যেন সমৃদ্ধ হয়। নতুন বাংলাদেশ নির্মাণে আমরা চাই যে চেঞ্জ টিভি যে সমালোচনাগুলো করছে বা যেগুলো আমরা তুলে ধরছেন, সেটা এমন করে করবেন যেন আমরা সেখান থেকে শিখতে পারি এবং সবাই মিলে যেন আমরা নতুন বাংলাদেশকে সত্যিকার অর্থে বৈষম্য বিহীন একটা সমাজ গড়ে তুলতে পারি, সেটা আপনারা সহজ চেষ্টা করুন। changetv.press এক ফোঁটা হলুদও নেই। আগামী জানুয়ারি মাসের 1ম তারিখে আপনারা 6 বছর পূর্ণ করতে যাচ্ছেন। আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি, আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমি আশা করব চেঞ্জ টিভি অতীতে যে বলিষ্ঠ ভূমিকা পালন করেছে, আগামীতেও আপনারা সেই বলিষ্ঠ ভূমিকা পালন করবেন। আমি আমার এলডিপির পক্ষ থেকে, মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি দিন দিন আপনারা উন্নতির শিখরে এগিয়ে যাবেন। ধন্যবাদ। changetv.press এক ফোঁটা হলুদও নেই।
প্রতিটি সরকারের আমলে 10 বছর আমি কোনো ব্যবসা করতে পারিনি। আমার ব্যবসা বন্ধ করার জন্য যত রকম দরকার সব কাজই করেছে, শুধু একটাই বাকি রেখেছে, আমি গুটিয়ে নিয়ে যাইনি। নয়া দিগন্তর মাধ্যমে যাদেরকে আমরা চেষ্টা করেছি সার্ভিস দেওয়ার জন্য, এরা আমাদের অনেকেই খোঁজ খবর রেখেছে, ব্যস্ততার জন্য হয়তো দেখা সাক্ষাৎ হয় না, কিন্তু আমি একজনকেই পেয়েছি। তিনি হলেন চেঞ্জ টিভির আমিরুল মমিন মানিক। উনি এক সময় দিগন্ততে ছিল, সেই হিসাবে আমাদের জানাশোনা ছিল। ওনার একটা ইন্টারভিউতে আমার খুব পছন্দ হয়েছে, সেজন্য আমি ওনাকে 10:30টার সময় ফোন করেছি। উনি উত্তরে বললেন, গলাটা খুব পরিচিত। প্রথমে হয়তো নামটা বুঝে সারেননি, আমার নামটা খেয়াল করতে, আমি সাথে সাথে নাম বলেছি এবং বলল যে 3 দিনের মধ্যে আপনার সাথে আমি দেখা করব। ওনার কমিটমেন্ট অনুযায়ী সেইভাবে এসছে এবং উনি বলছে আপনার যত দুঃখের কথা সব বলেন, আমি প্রচার করব। আমি সত্যি সত্যি ওনার কাছে খুবই কৃতজ্ঞ। আমার মনে যেসব ক্ষোভ আছে, যেসব দানা বেঁধে আছে, আমি কিছুটা হালকা হয়েছি ওনার সাহায্যে। আমি চেঞ্জ টিভির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করি এবং ভবিষ্যতে যেন আমার মতো এখন নাম না জানা লোককে চেঞ্জ টিভির সামনে এনে তাকে যেন